হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্ব কখনো এস বা ইএস আলা হবে, কখনো ভার্বের সাথে আইএনজি করতে হবে, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এগুলোই ভার্ব ছাড়া অন্য কোনো কিছু ঠিক করার কোনো প্রয়োজন নেই। প্রথমেই তো আমাদের জানা দরকার যে ভার্বের ৬টি ফর্ম হয়। ১ নম্বর ফর্ম হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম। তেমনি ইট, গো এইগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই প্রেজেন্ট ফর্ম যেই ফর্মের সাথে এস, ইএস, আইএনজি, ইডি অথবা অন্য কোনো কিছু যুক্ত করা হয় নাই। সেই প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং যেই ফর্ম থেকে অন্যান্য সব ফর্ম উৎপত্তি লাভ করেছে তাকে বলা হয় ভার্বের বেস ফর্ম। এবার আমরা দ্বিতীয় ফর্মটি দেখি, সেটা হচ্ছে পাস্ট ফর্ম। কারণ রাইটেরই পাস্ট ফর্ম কিন্তু রোট, ইটের পাস্ট ফর্ম এট, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। এইগুলো হচ্ছে পাস্ট ফর্ম। এরপরে দেখুন পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ রাইট ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, গো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তাহলে দেখুন বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন, ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গন। এইগুলো হচ্ছে ভার্বের সেই ৩টি বেসিক ফর্ম যেগুলো আপনারা স্ট্রং ভার্ব বা উইক ভার্বের লিস্টে বিভিন্ন বইগুলোতে পেয়েছেন এবং শিখেছেন। তারপরে হচ্ছে জিরান ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আর আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে লক্ষ্য করেছেন পাস্ট ফর্ম অথবা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই সব ফর্মের সাথে কখনো কিন্তু আইএনজি যুক্ত করা যায় না। যখনই আপনি আইএনজি, ইডি অথবা এস অথবা ইএস যুক্ত করতে যান, তখনই সবসময় কোনো কিছু যুক্ত করতে গেলেই মনে রাখতে হবে ভার্বের বেস ফর্মের সাথেই শুধু ওটা যুক্ত করা যায়। সুতরাং রাইটিং, ইটিং, গোয়িং ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি করে জিরান ফর্ম তৈরি করেছি। এরপর একটা দেখুন ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। লক্ষ্য করুন এখানে যে রাইট ফর্মটা ছিল ভার্বের বেস ফর্ম, সেই বেস ফর্মের আগে আমরা একটা টু দিয়েছি, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। তাহলে টু রাইট, টু ইট, টু গো, অর্থাৎ ওই ভার্বের বেস ফর্মগুলোর আগেই যখন টু টু দিয়ে দিয়েছি তখন সেটা হয়ে গেছে ইনফিনিটিভ ফর্ম। এরপরে লাস্টেরটা দেখুন থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। এটা আবার কি? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন দেখবেন ভার্বের সাথে এস বা ইএস হয়ে যায়। যেমন হি গো টু স্কুল না বলে আমরা বলি হি গোস টু স্কুল। এই যে গোর সাথে ইএস যুক্ত হয়ে গেল, সেটা হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণেই হয়েছে। তাহলে দেখুন আমরা ৬টি ফর্ম শিখলাম: বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। এই ৬টি ফর্ম নিয়েই আমাদের ডিলিংস। যত ধরনের রাইট ফর্ম অফ ভার্ব আছে, ভার্বের এই ৬টি ফর্মের বাইরে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এবার আমাদের কাজ হচ্ছে এর প্রত্যেকটা এক একটা করে উদাহরণ আমরা শিখব। যেমন দেখুন রানী শুড রাইট আ লেটার, এইভাবে আছে সেন্টেন্সটি। এখানে রাইট যে ভার্বটি আছে সেই ভার্বটার সঠিক ফর্ম এখানে লিখতে হবে। তাহলে সেন্টেন্সটি আমরা ঠিকঠাক করে লিখলে কি হবে? রানী শুড রাইট এ লেটার, এখানে ভার্বের বেস ফর্মে হবে। কেননা শুড হচ্ছে মডাল, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা আমরা পরবর্তীতে নিয়ম থেকে শিখব। তবে এখানে কিন্তু ভার্বের আমরা বেস ফর্ম বসিয়েছি, এটা দেখানোর জন্য যে আসলে কখন কোন ধরনের ফর্ম হয় ভার্বের। তারপরে দেখুন শি রাইট আ লেটার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে পাস্ট টেন্স নির্দেশ করছে, সুতরাং এখানে রাইটের জায়গায় আমরা রোট লিখব, অর্থাৎ শি রোট আ লেটার ইয়েস্টারডে। এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ভার্বের। তাহলে এটা হলো বেস ফর্ম, এখানে ব্যবহার করলাম পাস্ট ফর্ম। তারপর সি নম্বরে দেখুন শি হ্যাজ অলরেডি রাইট এ লেটার, রাইটের জায়গায় এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারণে রিটেন হয়ে যাবে। তাহলে শি হ্যাজ অলরেডি রিটেন এ লেটার, এখানে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তারপরে দেখুন শি স্টার্টেড রাইট এ লেটার। এখন স্টার্টেড এই ভার্বটির পরে আমরা ভার্বের সাথে আইএনজি করব, কারণ এটি একটি রুল আছে, আমরা পরবর্তীতে শিখব। তাহলে এখানে হবে উত্তরটি শি স্টার্টেড রাইটিং আ লেটার।
এখানে হলো জিরান্ড ফর্ম আমরা ব্যবহার করেছি। 4 নম্বর আমরা যে ফর্মটি পেয়েছিলাম। এবার 5 নম্বর ফর্মটা আমরা ব্যবহার করব, লক্ষ্য করুন, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব। she wants write a letter। তাহলে এখানে কিন্তু উত্তর হবে she wants to write a letter। এখানে wants ভার্বের পরে to write, এটা একটা ইনফিনিটিভ ফর্ম ভার্বের ব্যবহার করেছি। এরপরে দেখুন she write a letter daily। এইখানে কিন্তু she থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা রাইট এর সাথে এস বা ইএস যুক্ত করব, তাহলে she writes a letter daily, এভাবে উত্তর হবে। এই 6টি ফর্মের বাইরে এবং এই 6 ধরনের কাজ ছাড়া আপনাকে কখনই আর কোনো কিছুই করতে হবে না। এবার চলে যাই আমরা বেসিক আলোচনায়। আসলে বেসিক কনসেপ্টটা কি আমাদের আছে? তা না হলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব পারা যাবে না। বি ভার্ব, বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব মানে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এইগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফর্ম, আর বি নিজে হলো বেস ফর্ম। তাহলে দেখুন বি পরিবারে টোটাল 8 জন মেম্বার রয়েছে, এখানে 7টি, আর বি নিজে বেস ফর্ম এটা সহ 8টি। এরপরে দেখুন হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বলতে আমরা যেটা বুঝি, হ্যাভ হলো বেস ফর্ম, এই দেখুন এখানে হ্যাভ হলো বেস ফর্ম, আর এর যে বাচ্চা কাচ্চা অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফর্ম আছে সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তাহলে এই হলো হ্যাভ পরিবারের সবগুলো ভার্ব, এর বাইরে কিন্তু কোনো হ্যাভ ভার্ব নেই। এরপরে আসুন 3 নম্বরে ডু ভার্ব। ডু হলো ভার্বের বেস ফর্ম, আর এইগুলোর যে রিপ্রেজেন্টেটিভ ফর্ম বা এর বাচ্চা কাচ্চা যেগুলো আছে এই পরিবারে সেগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, এইগুলো। এই হলো আমাদের ডু পরিবার অর্থাৎ ডু ভার্ব চলে গেল। এরপরে চলে আসুন মডাল অক্সিলারি ভার্ব, আমরা সংক্ষেপে মডালস বা মডাল ভার্ব বলে থাকি। এগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড, হ্যাড, বেটার, এমটি, স্টার্ট, টু, ওয়াজ, টু, হ্যাড, টু, হ্যাভ, টু, হ্যাজ, ইজ, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বকে সংক্ষেপে মডালস বলা হয়। যখন আমরা রিরাইট করতে যাব তখন এই ভার্বগুলোকে আমাদের অবশ্যই চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটা ভার্বের জায়গায় আরেকটা ভার্ব বলে ফেললে কিন্তু টোটালি রাইট ফর্ম অফ ভার্ব কখনোই পারা যাবে না এবং এলোমেলো হয়ে যাবে। এখন লক্ষ্য করুন এখানে একটি জিনিস, এখানে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলো আছে, আর এখানে মডাল অক্সিলারিতে লক্ষ্য করেছেন এখানে আছে কিন্তু এই যে এখানে দেখুন এম টু, ইজ টু, আর টু, অর্থাৎ এইগুলোর সাথে কোনো টু নেই, এই জন্য ওইগুলো বি ভার্ব। আর এই বি ভার্বের সাথে প্রত্যেকটার সাথে যখন টু আছে তখন সেটা হয়ে গেছে মডাল অক্সিলারি ভার্ব। দুটো কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এরপরে দেখুন হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো। এই হ্যাভ ভার্ব গুলোর সাথে যখন আবার টু ব্যবহার করেছি আমরা, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তখন সেগুলো হয়ে গেছে মডাল অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখব বেসিক ইউজেস, অর্থাৎ আমরা যে 4 ধরনের বেসিক ভার্ব গুলো দেখলাম সেই অক্সিলারি ভার্ব গুলো কোথায় কিভাবে মেইন ভার্বের সাথে বসে না বসে সেইগুলোর একটা বেসিক কনসেপ্ট। লক্ষ্য করুন ডু ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব অথবা টু প্রিপজিশন যে টু, এরকম যদি ভার্বগুলো আসে তাহলে এর ঠিক পরপরই আমাদের ভার্বের বেস ফর্ম দিয়ে দিতে হয়। সারা জীবন এই কাজ করতে হবে, মনে রাখবেন। তাহলে আমরা 3টে জিনিসের পরে ভার্বের বেস ফর্ম পেলাম এবং সেটা অত্যন্ত দক্ষতার সাথে খুব সুতীক্ষ্ণভাবে এটা শিখে নিতে হবে। কিন্তু দেখুন ডু ভার্ব যেগুলো আছে ডু, ডাজ, ডিড, ডুইং, এগুলো পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসার কথা। দেখুন তো হয়েছে কিনা, হি ডাজ নট গো, যদি এই গোটা ব্র্যাকেটে থাকতো তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম লিখতে হইতো, অথবা এখানে ওয়েন্ট থাকলেও ব্র্যাকেটে আপনার সঠিক উত্তরটা গো লিখতে হইতো। বলেন তো কেন? এই যে ডু বা ডাজ এসে গেছে, অর্থাৎ ডু ভার্বের পরে নট আসছে নেগেটিভের জন্য, ডু ভার্বের পরে অবশ্যই আপনার ভার্বের বেস ফর্ম বসাতে হবে, আমরা তাই দিয়েছি। আবার দেখুন শি ক্যান ডু ইট, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এই মডেলের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম দেওয়ার কথা, এই জন্য আমরা ডুর জায়গায় ডাজ, ডিড, ডুইং এগুলো কোনো ফর্মে দেই নেই, আমরা ডু দিয়েছি। ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, কেন বলুন তো? কারণ এই মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। এরপরে দেখুন তৃতীয়টা, উই লাইক টু ট্রাভেল, তাহলে টু এর পরে আমার বেস ফর্ম বসানোর কথা, এই জন্য টুর পরে কিন্তু আমরা ট্রাভেলিং, ট্রাভেলস, ট্রাভেলড অন্য কোনো ফর্ম এরকম ব্যবহার করিনি। শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, অন্য গ্রামারের ক্ষেত্রেও আপনার এটা কাজে লাগবে। তাহলে দেখুন আমরা এখানে যেটা শিখলাম, ডু ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব অথবা টু প্রিপজিশন, এইগুলোর পরে কি বসে বলুন তো দেখি? ভার্বের বেস ফর্ম বসে। এইবার চলে আসুন দ্বিতীয়টাতে, হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব
এরপরে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বের। যদি আমরা হ্যাভ ভার্ব দেই তাহলে তো পারফেক্ট টেন্স, সেটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং যেটাই হোক, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর যদি বি ভার্ব দেই তাহলে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তবে বি ভার্বের পরে কিন্তু আবার আইএনজিও হয়, সেটা আমরা পরে আসতেছি। তাহলে এই বি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে থাকে। লাইলা হ্যাজ ডান ইট, এই দেখুন এই যে লাইলা সাবজেক্ট, হ্যাজ হলো হ্যাভ ভার্ব, হ্যাভ পরিবার থেকে এসেছে। হ্যাভ পরিবার মনে আছে তো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলো। তাই লাইলার সাথে হ্যাজ হয়েছে, আর হ্যাজ হইলে পারে আমাদের কি হওয়ার কথা, যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়ার কথা, মেইন ভার্বের ডু, ডিড, ডান। ডান হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা সেটাই দিয়েছি। তাই লাইলা হ্যাজ ডান ইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখুন ফুটবল ওয়াজ প্লেড ইয়েস্টারডে। ফুটবল ওয়াজ, তারপর প্লে যদি ব্র্যাকেটে থাকতো আপনি প্লেড লিখতেন, কেন? ওয়াজ হলো বি ভার্ব, এই বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল বসে, কারণ সেটা প্যাসিভ ভয়েস। আবার বি ভার্বের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজিও বসে, সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে আমরা শিখলাম বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। এবার আমরা তৃতীয় রুলটা শিখব, অর্থাৎ এই বি ভার্বে কিন্তু আরেকটা ব্যবহার আছে, এখানে আমরা সেটা নিয়ে আসছি। সেটা বি ভার্বে হোক অথবা প্রিপজিশনে হোক, এরপরে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়, অর্থাৎ জিরান্ড ফর্ম ব্যবহার করতে হয়। যেমন দেখুন নিশি ইজ রাইট এ লেটার, এই রাইটটাকে যদি ব্র্যাকেটে লেখা হতো বা দেওয়া হতো তাহলে আপনার উত্তর হতো নিশি ইজ রাইটিং এ লেটার। বলুন তো কেন? ইজ হলো বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আপনি আইএনজি দিয়ে দিয়েছেন, কারণ বি ভার্বের পরে আইএনজি হয়। আবার দেখুন বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেটাও রাইট, কারণ এটি প্যাসিভ ভয়েস আর এটি অ্যাক্টিভ ভয়েস, এই পার্থক্য। তারপরে দেখুন আই এম ফন্ড অফ টেকিং সুইট, অপের পরে যদি টেক ব্র্যাকেটে থাকতো আমরা চোখ বুঝে আইএনজি করে দিতাম। বলুন তো কেন? কারণ অফ হলো প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তাহলে আমরা বেসিক তিনটি ইউজেস শিখলাম। টোটাল যত গ্রামাটিক্যাল বেসিক আলোচনা আছে, অথবা রাইট ফর্ম অফ ভার্ব অথবা ফিল ইন দ্য গ্যাপস, সবগুলি কিন্তু এই বেসিক নিয়মের প্রেক্ষাপটেই হয়ে থাকে। এবার আমরা সামনে এগিয়ে যাই। কন্টিনিউয়াস টেন্স বানানোর ক্ষেত্রে তো আমরা সারা জীবনই ভার্বের সাথে আইএনজি করি। লক্ষ্য করুন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা সাধারণত এই শব্দগুলো ব্যবহার করি, নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্রাজুয়ালি, ইনক্রিজিংলি, স্লোলি, র্যাপিডলি ইত্যাদি ব্যবহার করি। এরপরে যদি সেটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কিন্তু আমরা দেন, এট দ্যাট টাইম তখন আমরা ব্যবহার করি। তাহলে দেখুন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। হি ইজ নাও ওয়েট ফর হার, এখানে ওয়েট যদি ব্র্যাকেটে থাকতো আপনাকে করতে হইতো হি ইজ নাও ওয়েটিং ফর হার। এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আপনি কিভাবে বুঝলেন? ওই নাও দেখে আপনি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সে তার জন্য অপেক্ষা করছে। তারপরে দেখুন আরেকটি উদাহরণ, গ্রাজুয়ালি ইট ওয়াজ ইনক্রিজ, ইনক্রিজ যদি ব্র্যাকেটে থাকতো তাহলে আপনাকে দিতে হতো যে ধীরে ধীরে এটা বৃদ্ধি পাচ্ছিল। লক্ষ্য করুন এই গ্রাজুয়ালি শব্দটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে বা ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে পারে। এরপরে দেখুন আমরা কোথায় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। ফ্রেজাল যে টু আছে, ফ্রেজাল টু আবার কোনগুলো? এমন কিছু ফ্রেজ পাবেন যেই ফ্রেজগুলোর শেষের দিকে টু রয়েছে। তাই লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, বি অ্যাকাস্টম টু। বি অ্যাকাস্টম টু হচ্ছে পরিচিত থাকা কোনো কিছুর দিকে, আর লুক ফরওয়ার্ড টু হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। অবজেক্ট টু কোনো কিছুর বিরোধিতা করা। উইথ এ ভিউ টু উদ্দেশ্য বা জন্য। বি ইউজ টু বা গেট ইউজ টু অভ্যাস বোঝায় বা অভ্যাস বোঝাতে এটা ব্যবহার করা হয়। তারপরে উইথ অ্যান আই টু এডিক্টেড টু কোনো কিছুর প্রতি আসক্তি। কনফেস টু স্বীকার করার ক্ষেত্রে। কমিটেড টু, এই ফ্রেজগুলোর ক্ষেত্রে লক্ষ্য করুন লাস্টে সবগুলোতেই টু আছে, তবে এখানে কিন্তু ইন অর্ডার টু নেই। ইন অর্ডার টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, এটা এখানে দেওয়া হয়নি কারণ ওটা এই ব্যবহারে হবে না। এইগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের আইএনজি দিতে হবে। যেমন দেখুন লিমা ওয়েন্ট দেয়ার উইথ ভিউ টু বাই আ ড্রেস, এখানে যদি বাই ব্র্যাকেটে থাকতো আপনি অবশ্যই আইএনজি করতেন। কেন? কারণ এই বাই ভার্বটার আগে দেখুন সেই ফ্রেজটি আছে উইথ এ ভিউ টু, যে ফ্রেজটির শেষে টু রয়েছে, বিধায় এরপর ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। লিমা সেখানে গিয়েছিল একটি ড্রেস কেনার জন্য। তারপরে দেখুন হি ওয়াজ ইউজ টু টেকিং আ কাপ অফ টি ইন দ্য মর্নিং, সে প্রতিদিন সকালে এক কাপ চা খেত। দেখুন ইউজ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, ইউজ টু হচ্ছে মডাল,
কিন্তু তার আগে এখানে লক্ষ্য করুন বি ভার্ব আছে, বি ইউজ টু, বি মানে আমি যার ওয়াজ এর, এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে বি ভার্বের। সুতরাং বি ইউজ টুর পরে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, দেখুন এই যে বি ইউজ টু অথবা গেট ইউজ টু। এরপরে দেখুন এই প্রিপজিশন গুলোর পরে শুধু টু বাদে যত প্রিপজিশন আপনার আছে সবগুলোর পরেই কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় অথবা নাউন হয়। এখানে আমরা আইএনজি শিখতেছি। যেমন দেখুন আমরা উদাহরণে বলি, আই ডোন্ট বিলিভ ইন ওভারলোড যদি দেওয়া থাকে তাহলে ওভারলোডিং হয়ে যাবে। কেন? ইন হলো প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। যে কোনো ধরনের প্রিপজিশনে শুধু টু বাদে যে কোনো ধরনের প্রিপজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আমি বিশ্বাসই করি না যে আমার পেট ভরে গেছে। তারপর আরেকটি উদাহরণ দেখি, আফটার কমপ্লিট হিজ কোর্স হি উইল রিটার্ন। এই কমপ্লিটটাকে যদি ব্র্যাকেটে দেওয়া হতো তাহলে উত্তরটা কি হতো? উত্তর আমরা লিখে দিয়েছি, আফটার হলো প্রিপজিশন, সুতরাং এরপরে কমপ্লিট থেকে কি হয়ে যাবে? কমপ্লিটিং। আফটার কমপ্লিটিং হিজ কোর্স, তার এই কোর্সটা কমপ্লিট করার পরে হি উইল রিটার্ন, তারপর সে ফেরত আসবে। এরপর আমরা চলে যাই জিরান্ডিয়াল ওয়ার্ড যেগুলো রয়েছে, অর্থাৎ এই শব্দগুলোর পরে সবসময় জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি গ্রহণ করবে। এইগুলো ভার্ব, কিন্তু এরপরে যদি আবার ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে পরের ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এমন ভার্ব কি কি আছে দেখুন, অ্যাডমিট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, এনজয়, ফিনিশ, কিপ, মাইন্ড, মিস, প্র্যাকটিস, রেগ্রেট, রেসিস্ট, রিস্ক, স্টার্ট, স্টপ, সাজেস্ট, ক্যানট হেল্প, কুড নট হেল্প। এছাড়াও কিন্তু আরো কতগুলো আছে, আমরা মেইন গুলো এখানে দিয়েছি। এই ভার্বগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হবে। যেমন দেখুন, would you mind take a cup of coffee? এখানে take যদি ব্র্যাকেটে দেওয়া হতো, এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা একবার এসেছিল, তাহলে কি হবে উত্তর? would you mind taking a cup of coffee? এখানে take থেকে উত্তরটা taking হবে। কেন? কারণ মাইন্ড হচ্ছে এমন একটি শব্দ, দেখুন এখানে দেয়া আছে এই যে মাইন্ড, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, she avoids mix with bad boys। মিক্স যদি এভাবে ব্র্যাকেটে দেওয়া থাকতো তাহলে আপনি কি উত্তর লিখতেন? উত্তর অবশ্যই লিখতেন she avoids mixing with bad boys। কেন আইএনজি করেছেন? কারণ অ্যাভয়েড হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই দেখুন এখানে অ্যাভয়েড আছে। এরপরে সর্বশেষের যেটি সেটা হলো, এখানে দুইটা ব্যবহার আছে, একটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে যদি ভার্ব থাকে এর সাথে আমরা আইএনজি করে দিই, এইগুলো একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা তো ভার্বের সাথে আইএনজি প্লাস এর সাথে আনুষঙ্গিক কিছু শব্দ দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়ে যায়, আমরা জানি। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, দে স জেরি গো আপ ওভার দ্য হিল, যদি এরকম থাকে তাহলে গোর জায়গায় গোয়িং হয়ে যাবে। বলুন তো কেন? দে হলো সাবজেক্ট, স হলো ভার্ব, জেরি হলো অবজেক্ট, তাহলে এখানে বলা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে ভার্ব আছে, সেই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এই যে এখানে আইএনজি হয়ে গেছে, আমরা তাই দেখলাম। এরপরে দেখুন, আ ম্যান গেটস এনজয়মেন্ট ডান্সিং উইথ এ লেডি, এখানে ডান্স যদি ব্র্যাকেটে থাকতো আপনি ডান্সিং করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানিয়ে ফেলতেন। আমরা সামনে এগিয়ে যাই, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কোথায় কোথায় ব্যবহার করি একটু দেখে নিই। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, কারণ প্যাসিভ ভয়েসের শর্তই হচ্ছে বিভাব থাকা আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা। দেখুন আমরা তাই লিখেছি, বিভার্ব, বিভার্ব মানেই কিন্তু বি নিজে অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এই বি পরিবারের একজনকে মিনিমাম লাগবেই, একাধিক হইলে কোনো সমস্যা নেই। বিভার্ব ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। আর আরেকটা শর্ত কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া কখনো প্যাসিভ হবে না। এই দুইটি শর্তের যে কোনো একটি শর্ত পড়লে কিন্তু জীবনেও কখনো কোনো প্যাসিভ ভয়েস হবে না। তাহলে দেখুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি, জেরি ওয়াজ অর্ডার টু চপ উড, জেরি কি নিজে আদেশ দিয়েছিল না জেরিকে আদেশ দেওয়া হয়েছিল? জেরিকে আদেশ দেওয়া হয়েছিল কাঠ সেলাই করার জন্য, এটা আগের গল্পে ছিল, এই মাদার ইন ম্যানভিল গল্পে। তাহলে জেরি ওয়াজ অর্ডার্ড, ওয়াজ হলো বি ভার্ব আর মূল ভার্ব আছে অর্ডার, এটা থেকে পাস্ট পার্টিসিপল হবে অর্ডার্ড। তাহলে আমাদের উত্তরটা কি হবে? জেরি ওয়াজ অর্ডার্ড টু চপ উড, জেরিকে আদেশ দেওয়া হয়েছিল কাঠ সেলাই করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, প্যাসিভ ভয়েস অনেকে বোঝে না, তাদের জন্য প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট যে আছে সে ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু এই ভার্বের কাজটা করতে পারে না। যেমন দেখুন এখানে সাবজেক্ট হলো জেরি, জেরি কিন্তু নিজে অর্ডার দেওয়ার কাজটি করছে না, বরং জেরিকেই অর্ডার দেওয়া হয়েছিল কাঠ সেলাই করার জন্য।
তাহলে সাবজেক্ট কখনোই ভার্বের কাজ করতে পারবে না। যদি পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে, আর সাবজেক্ট ভার্বের কাজ করতে না পারলে তখন সেটা প্যাসিভ ভয়েস হবে। এটা মনে রাখার অত্যন্ত সহজ উপায়। এবার দেখুন আরেকটি উদাহরণ। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু কুক। আমরা অ্যাসপারাগাস পাক করার জন্য অপেক্ষা করছিলাম। তো অ্যাসপারাগাস কি নিজে পাক করবে? না, অ্যাসপারাগাস হচ্ছে একটা খাবার। তাহলে খাবারটাকে পাকিয়ে পাক করে আনবে সেটার অপেক্ষা আমরা করছিলাম। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস এই পর্যন্ত অ্যাক্টিভ ভয়েস। টু বি কুকড, তাহলে এখানে টুর পরে বি কুকড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে বি ভার্ব হিসেবে বি নিজে এসেছে বেস ফর্ম, আর কুকড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করলাম, পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। এবার আমরা দেখি আরেকটি উদাহরণ। ইংলিশ ইউজ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই মিলিয়নস অফ পিপল। লক্ষ লক্ষ মানুষের দ্বারা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার নিজে করে না করা হয়, ইংরেজিকে ব্যবহার করা হয়। তাহলে ইংলিশ এখানে সাবজেক্ট, লক্ষ্য করুন ইউজ হলো ভার্ব, সাবজেক্ট কি নিজে কাজ করছে? তাহলে দেখুন তো ইংলিশকে ছেড়ে দিন, দেখি ও নিজে নিজে ব্যবহার করতে পারে কিনা। না, ইংলিশ নিজে নিজে ইউজ করে না। তাহলে ইংলিশকে বরং ইউজ করা হয় কারো দ্বারা। তাহলে সাবজেক্ট এখানে ওই ভার্বের কাজটা করতে পারছে না, অর্থাৎ সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে। সুতরাং উত্তরটি হবে অবশ্যই আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে, আর মূল ভার্বের ইউজ থেকে হবে ইউজড, তাহলে ইজ ইউজড হবে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা সাধারণত সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানিয়ে ফেলি। আবার আফটার বিফোর আছে, দেখুন এই শব্দ দুটি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে আফটারের পরে যায় পাস্ট পারফেক্ট, আর বিফোরের আগে থাকে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যে কোনো পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, অথবা ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে আমরা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। যেমন দেখুন, আমিশা নট টেক হার মিল ইয়েট। এখন আপনি এটা কোন টেন্স দিয়ে সেন্টেন্সটি লিখবেন? লক্ষ্য করুন সেন্টেন্সের শেষের দিকে ইয়েট শব্দটি রয়েছে। এই যে দেখুন এখানে ইয়েট আছে, আর ইয়েট থাকলে আমরা কোন টেন্স বানাই? আমরা সাধারণত সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন মনে আছে তো? সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ইত্যাদি, আর নট থাকবে নেগেটিভের জন্য। তাহলে দেখুন আমিশা হ্যাজ নট টেকেন হার মিল ইয়েট। তারপরে দেখুন আরেকটি উদাহরণ, আই অলরেডি প্রসেস এভরিথিং। অলরেডি থাকাতেই তো আমরা বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং ব্যবহার করুন আই হ্যাভ অলরেডি প্রসেসড এভরিথিং। তাহলে আই হ্যাভ অলরেডি প্রসেসড এভরিথিং, অলরেডিকে মাঝখানেও ব্যবহার করা যায়, আবার ইচ্ছে করলে ওখানেও রাখা যায়। এবার আমরা সামনে এগিয়ে যাই। এমন কিছু আছে প্যাসিভ সেন্স তৈরি করে কিন্তু সরাসরি প্যাসিভ না, এইগুলোর ক্ষেত্রেও আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি ভার্বের। যেমন দেখুন টু বি, টু বি থাকলে এরপরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, বিং এর পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, হ্যাভিং, বিকাম, গেট, ফিল, রিমেইন, এইগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। যেমন দেখুন উদাহরণ, আওয়ার কলেজ উইল রিমেইন ক্লোজ টুমরো। এই ক্লোজ যদি ব্র্যাকেটে এইভাবে দেওয়া হয়, দেখুন তার আগে কি রয়েছে? রিমেইন হচ্ছে এমন একটি শব্দ, অর্থাৎ এমন একটি ভার্ব, এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দিতেই হবে। অর্থাৎ আমাদের কলেজ আগামীকাল বন্ধ থাকবে, কি হবে? আওয়ার কলেজ উইল রিমেইন ক্লোজড টুমরো। ক্লোজড কেন হয়েছে? কারণ এই যে রিমেইন শব্দটি রয়েছে, দেখুন এই শব্দগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আরেকটি উদাহরণ দেখুন, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুক। একটু আগে আমরা দেখে এসেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে টু বি, বি তো দেওয়াই আছে, বি ভার্ব প্যাসিভ ভয়েসের, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দেন অর্থাৎ কুকড, তাহলে উত্তর হয়ে গেল। এরপরে দেখুন, হি হ্যাজ গট টায়ার ফাইনালি। টায়ার হলো ক্লান্ত হয়ে যাওয়া, টায়ার্ড হলো অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল, আর টায়ার্ডনেস হচ্ছে নাউন। তাহলে এখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি হ্যাজ গট টায়ার্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল। এরপরে দেখুন, হ্যাভিং ডু দ্য ওয়ার্ক শি ওয়েন্ট আউটসাইড, অর্থাৎ কাজটি করে সে বাইরে চলে গেল। হ্যাভিং, এই যে শব্দটি দেখুন হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়ার কথা, তাহলে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক শি ওয়েন্ট আউটসাইড, এখানেও আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম। তাহলে এই শব্দগুলোর পরে আমরা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। দেখুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখুন, আমরা থার্ড পারসন সিঙ্গুলার চিনি তো? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে
ফার্স্ট পারসন আই উই বাদে, সেকেন্ড পারসন ইউ ইউর, এইগুলো বাদে যত দুনিয়ার জিনিস আছে সবই থার্ড পারসন। যেমন দেখুন সুহাগ, এই হলো থার্ড পারসন, আর একজন বুঝলে পরে সিঙ্গুলার, তাহলে সোহাগ হলো থার্ড পারসন সিঙ্গুলার, রিমি থার্ড পারসন সিঙ্গুলার, বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, করিম থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের নিয়মটা কি বলুন তো, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন দেখুন সোনিয়া ভিজিট আওয়ার কান্ট্রি এভরি ইয়ার, তবে শর্ত আছে কিন্তু, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। তাহলে আমাদের উত্তরটি হবে ভিজিটস, সোনিয়া ভিজিটস আওয়ার কান্ট্রি এভরি ইয়ার। তারপর দেখুন নেহা নেভার টেল এ লাই, টেল হচ্ছে ভার্ব কিন্তু নেহা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, নেহা কখনো মিথ্যা কথা বলে না, তাহলে কি হবে নেহা নেভার টেলস এ লাই। নেহা থার্ড পারসন সিঙ্গুলার হতে ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করে দিয়েছি। তারপর দেখুন দ্য বুক হেল্প মি এ লট, বইটা আমাকে অনেক সাহায্য করে। দ্য বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, আর হেল্প ভার্বের সাথে এই জন্য আমরা এস বাই এস যুক্ত করে দেবো, তাহলে হেল্পস মি এ লট। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই আরেকটি রুল দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নির্দেশ কারক এমন কিছু শব্দ রয়েছে, অর্থাৎ যে শব্দগুলোকে দেখলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই শব্দগুলো একটু চিনে নিই আমরা। অলওয়েজ সর্বদা, সামটাইমস মাঝে মাঝে, এভরিডে রেগুলারলি নিয়মিত, জেনারেলি সাধারণত, ইউজুয়ালি সাধারণত, অকেশনালি ন্যাচারালি ফ্রিকুয়েন্টলি ডেইলি, এই শব্দগুলো থাকলে আপনি বুঝে নেবেন যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখুন ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো বোঝালেও কিন্তু সবসময় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। শান্তা কাম হিয়ার এভরিডে, এভরিডে দেখেই তো আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শান্তা থার্ড পারসন সিঙ্গুলার একটু আগে শিখে আসলাম, তাহলে ভার্বের সাথে এস বি এস যুক্ত করব, তাহলে শান্তা কামস হিয়ার এভরিডে। এরপরে দেখুন হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে আমাদের ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তারপরে দেখুন আই গো টু অফিস রেগুলারলি, রেগুলারলি দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই গো টু অফিস রেগুলারলি, গই হবে উত্তর। তারপরে দেখুন আইস ফ্লোট অন ওয়াটার, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, সুতরাং এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে আইস ফ্লোটস অন ওয়াটার, কারণ আইস থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে গেছে এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা পরেরটিতে চলে যাই। কখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করি সেটা আমাদের একটু ধারণা থাকা দরকার। একেবারে সহজ দিয়ে শুরু করি, সেটা হলো পাস্ট ইন্ডিকেটিং কতগুলো ওয়ার্ড রয়েছে, যেমন ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, লং লং অ্যাগো, দ্যাট ডে, দ্যাট টাইম, দ্যাট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট দিয়ে যা থাক, সো কল তথাকথিত, ডিউরিং দ্য রেইন অফ অমুক, অর্থাৎ ডিউরিং দ্য রেইন অফ শাহজাহান, শাহজাহানের শাসন আমলে, অ্যাট দ্য এজ অফ 12, ইন 1985, কোনো একটা পাস্ট টেন্সের সাল, ইন মাই চাইল্ডহুড, ইন চাইল্ডহুড, অর্থাৎ কারো বাল্যবেলা, আমার বাল্যবেলায় ইত্যাদি। এই ধরনের ঘটনাগুলো লক্ষ্য করুন, সবগুলোই কিন্তু পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড বা ফ্রেজ। এই পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটিকে পাস্ট টেন্স দিয়ে লিখতেই হবে। আর পাস্ট টেন্স এবার কোনটা করবেন, পাঁচটা বা চারটা, সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স করবেন। তবে আফটার, বিফোর বা বিশেষ কোনো ব্যবহার থাকলে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বা অন্য কোনো টেন্স হতে পারে। 90% ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। রানু কাম হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট, লক্ষ্য করেছেন রানু কামের জায়গায় কেম করে দেই, রানু কেম হোম লাস্ট নাইট। এবার দেখুন ইন দোজ ডেজ দেয়ার বি নো স্টিম শিপস, সেকালে কোনো বাষ্পচালিত জাহাজ ছিল না, এই অর্থ বোঝাচ্ছে। তাহলে সেকালে ইন দোজ ডেজ এটাই নির্দেশ করছে পাস্ট টেন্স, তাহলে দেয়ার ওয়ার নো স্টিম শিপস। এরপরে দেখুন আই কমপ্লিট দ্য থিসিস বিফোর আই জয়েন্ট দ্য কোম্পানি, আমরা তো একটু আগে একটা নিয়মে শিখেছিলাম আফটার বিফোর দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেন্স হয় এবং সাধারণত পাস্ট পারফেক্ট। বিফোরের আগে থাকে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে চলে যায় পাস্ট পারফেক্ট, এখানে বিফোরের আগে তাহলে পাস্ট পারফেক্ট দিতে হবে। তাহলে দেখুন কি হবে, আই হ্যাড কমপ্লিটেড দ্য থিসিস বিফোর আই জয়েন্ট দ্য কোম্পানি, এই কোম্পানিতে জয়েন করার আগেই আমি থিসিস কমপ্লিট করেছিলাম। আমরা সামনে এগিয়ে যাই, দেখি আর কোথায় কোথায় পাস্ট টেন্স হয়। ইট ইজ হাই টাইমের যে ব্যবহার, সেই ক্ষেত্রে কিন্তু দুটো ব্যবহার রয়েছে।
একটা ব্যবহারের ক্ষেত্রে সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখুন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমও থাকতে পারে, হাই অনেক সময় থাকে না। এরপরে সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। যেমন দেখুন তাহলে আর্নের জায়গায় কি হয়ে যাবে, আর্নড হয়ে যাবে। কারণটা কি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে, এরপরে উই হলো সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাওয়ার কথা, আর্ন থেকে আর্নড, এরপর অন্যান্য যা আছে সেগুলো থাকবে। তারপর আরেকটা উদাহরণ দেখুন, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার বিজনেস। কি হবে উত্তর, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমও থাকতে পারে, সমস্যা নেই। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার বিজনেস। উই, তারপর উই হলো সাবজেক্ট, তারপরে স্টার্টেড হয়ে যাবে, কারণ ভার্বের পাস্ট টেন্স হবে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া থাকলে এই ফরম্যাটে যাবে। আর ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। যেমন দেখুন ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখানে স্টার্ট হবে, বা টু স্টার্ট দ্য বিজনেস এরকম। ইট ইজ হাই টাইমের পরে এখানে টু আছে, আর এখানে লক্ষ্য করুন ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ টাইম বা হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট আছে উই, সাবজেক্ট থাকা মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর ইট ইজ হাই টাইমের পরে টু থাকা মানে ভার্বের বেস ফর্ম হবে। আমরা পরের একটি উদাহরণও দেখছি, এখানে এটা খাওয়ার কথা তাই আছে। ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো দেখলে আমরা সবসময় বুঝবো যে এটা ফিউচার টেন্সে হবে। দেখুন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট টাইম, এরকম যে কোনো কিছু হতে পারে। কামিং ডে, কামিং মান্থ, ইয়ার, টাইম এরকম হতে পারে। ইন ফিউচার, এক্সপেক্ট দ্যাট অথবা হোপ দ্যাট এরকম যদি থাকে, বা শুধু হোপ থাকে। আফটারওয়ার্ডস, এই ধরনের শব্দ থাকলে আমরা বুঝবো যে এটা ফিউচার টেন্স হবে। নুহাস কাম টু ঢাকা টুমোরো, নুহাস আগামীকাল ঢাকা আসবে, তাহলে নুহাস উইল কাম, কারণ এটা ফিউচার টেন্স। ব্রিটিশ ইংলিশে কিন্তু শ্যাল এবং উইলের পার্থক্য রয়েছে, কিন্তু আমেরিকান ইংলিশে অধিকাংশ ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, তারা শ্যাল সাধারণত অ্যাভয়েড করে। আপনি যে কোনোটাই ফলো করতে পারেন। নুহাস উইল কাম টু ঢাকা টুমোরো, তাহলে উইল কাম দিয়ে দিলাম আমরা। এরপরে দেখুন আই টক টু ইউ আফটারওয়ার্ডস, আমি তোমার সাথে পরে কথা বলবো, তাহলে এখানে আই উইল টক টু ইউ আফটারওয়ার্ডস। কেন, কারণ এই আফটারওয়ার্ডস দেখেই আমি বুঝতে পেরেছি এটা ফিউচার টেন্সে হবে। এখন প্রশ্ন হলো ফিউচারের কোন টেন্স হবে। সাধারণত মনে রাখবেন ফিউচার ইনডিফিনিট, যে কোনো ইনডিফিনিট টেন্সই হলো 90% ক্ষেত্রে হয়ে থাকে। আর কন্টিনিউয়াস বা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো তো বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ বিশেষ শব্দ বা সিচুয়েশন ওইভাবে থাকলেই শুধু অন্য টেন্সগুলো হয়, তাছাড়া সবসময় ইনডিফিনিট টেন্স হয়। এবার আপনি আরেকটা উদাহরণ দেখুন, উই হোপ ইউ পাস দ্য এক্সাম, আমরা আশা করি তুমি পরীক্ষা পাশ করে যাবে, অর্থাৎ যাবে, আমরা আশা করছি ফিউচারে সে যাবে, তাহলে ইউ উইল পাস, উইল পাস দিয়ে দিলাম আমরা। তারপরে দেখুন দ্য প্রবলেম ডিসকাস নেক্সট টাইম, প্রবলেমটি পরবর্তীতে আলোচনা করা হবে। প্রবলেম কিন্তু নিজে নিজে আলোচনা করবে না, অর্থাৎ এটি কিন্তু প্যাসিভ ভয়েস। প্রবলেম হচ্ছে সাবজেক্ট আর ডিসকাস হলো ভার্ব। সাবজেক্ট কি ভার্বের কাজ করছে এখানে, সাবজেক্ট কি অ্যাক্টিভ, নো, সাবজেক্ট তো এখানে নিজে নিজে ভার্বের কাজ করতে পারছে না, অর্থাৎ প্রবলেমটা নিজে নিজে ডিসকাস করতে এখানে পারছে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। যে প্রবলেমকে ডিসকাস করা হবে পরবর্তীতে কাদের দ্বারা, আমাদের দ্বারা বা কারো দ্বারা, তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে, উত্তরটা হবে দ্য প্রবলেম উইল বি ডিসকাসড। এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা নিয়ম দেখব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে একটা সুন্দর সম্পর্ক, এটিকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা বেশ কয়েকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে দেখে আজকের টিউটোরিয়াল শেষ করব। দেখুন সাবজেক্ট উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর মধ্যে দেখবেন আপনার প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার হবে আপনি উদাহরণগুলো লক্ষ্য করুন, তাহলে টের পাবেন। দ্য লার্নিং অফ দিস নিউ থিংস ইজ ভেরি ইন্টারেস্টিং, এইখানে যদি দ্য লার্নিং অফ দিস নিউ থিংস এর পরে, অর্থাৎ এই সাবজেক্টের পরে যদি বি দেওয়া হতো ইজের জায়গায় ব্র্যাকেটে, তাহলে আপনি কি লিখতেন, সাবজেক্ট অনুসারে ভার্ব দিতে হবে। আর সাবজেক্ট কোন পর্যন্ত জানেন তো, দ্য লার্নিং অফ দিস নিউ থিংস এই পর্যন্ত সাবজেক্ট। এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বুঝবেন, থিংস তো প্লুরাল না, অনেকে থিংস দেখে এখানে ওই বির জায়গা আর দেবে, অর্থাৎ ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল, এই থিংস প্লুরাল মনে করে আর দেবে। 90% ছেলে পেলে এই কাজ করে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই থিংস কিন্তু প্লুরাল, কিন্তু সাবজেক্ট কিন্তু প্লুরাল না। বড় একটি সাবজেক্টের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, অর্থাৎ এখানে অফ প্রিপোজিশন আছে, তাহলে ওই প্রিপোজিশনের আগের টুকুই হলো অরিজিনাল সাবজেক্ট, অর্থাৎ এখানে দ্য লার্নিং হচ্ছে অরিজিনাল সাবজেক্ট,
এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে টোটাল সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরতে হবে, আর এইটা যদি প্লুরাল হয় টোটাল সাবজেক্টটাকে প্লুরাল ধরতে হবে। দেখুন তাহলে অফ প্রিপজিশনের আগে কি রয়েছে? লার্নিং। সুতরাং দ্য লার্নিং অফ দিস নিউ থিংস, এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার। কিভাবে ধরলেন? এই প্রিপজিশনের আগে সিঙ্গুলার আছে, এই কারণে ভার্ব সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। এই জন্য বির জায়গা আমরা ইজ দিয়েছি। এবার দেখুন several theories of this subject have been accepted, এখানে যদি ব্র্যাকেটে have as had এরকম কোনো ভার্ব দেওয়া হতো আমাদের উত্তর কি হতো? দেখুন সাবজেক্ট হচ্ছে several theories of this subject, এই পর্যন্ত হলো সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট তো সিঙ্গুলার, এই যে এই সাবজেক্ট লেখাটা এই শব্দটা হলো সিঙ্গুলার, সাবজেক্টস প্লুরাল কিন্তু সাবজেক্ট তো সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার হলেও এখানে টোটাল সাবজেক্টটা কিন্তু প্লুরাল। কিভাবে বুঝবেন? দেখুন একটু আগে সূত্র শিখিয়ে দিলাম, এই বড় সাবজেক্টের মধ্যে নিশ্চয়ই কোনো প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ রয়েছে। দেখুন অফ এখানে প্রিপজিশন আছে, সুতরাং এই প্রিপজিশনের আগেরটি লক্ষ্য করবেন, এখানে সেভারাল থিওরিজ, থিওরি থেকে থিওরিজ প্লুরাল, সুতরাং টোটাল সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল। অর্থাৎ প্রিপজিশনের আগে যদি প্লুরাল থাকে টোটাল সাবজেক্ট প্লুরাল, প্রিপজিশনের আগে সিঙ্গুলার থাকলে আগেরটার মতো টোটাল সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল হয়েছে হ্যাভ, আর যদি সিঙ্গুলার হতো তাহলে হ্যাজ হতো এখানে। আমরা সামনে এগিয়ে যাই। দ্য কালার অফ দিস বুকস অ্যান্ড স্ক্রিপ্টস লুকস ফাইন, এখানে লক্ষ্য করুন দ্য কালার অফ দিস বুকস অ্যান্ড স্ক্রিপ্টস এই পর্যন্ত সাবজেক্ট, আর ভার্ব আমরা দিয়েছি সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট প্লুরাল মনে হয়, মনে হলে হতে পারে, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। লক্ষ্য করুন কেন সিঙ্গুলার, বুকস প্লুরাল, স্ক্রিপ্টস প্লুরাল, অথচ সাবজেক্ট সিঙ্গুলার কিভাবে হলো? কারণ দেখুন অপের আগে দ্য কালার সিঙ্গুলার আছে, এই জন্য টোটাল সাবজেক্টটা হয়ে গেছে সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে এসবিএস যুক্ত করে দিয়েছি, এই জন্য লুকস হয়েছে। ঠিক অনুরূপ ভাবে দেখুন সাবা along with her parents is going to party, লক্ষ্য করুন এখানে সাবা হলো অরিজিনাল সাবজেক্ট, আর along with দিয়ে অর্থাৎ এই প্রিপজিশনাল ফ্রেজটি আছে along with her parents, একাধিক প্রিপজিশন থাকলে প্রথম প্রিপজিশনের আগেরটি দেখতে হবে, অর্থাৎ প্রথম প্রিপজিশন এখানে along with প্রিপজিশন, কিন্তু প্রথমটার আগে সাবা রয়েছে, অর্থাৎ এই সাবা হলো অরিজিনাল সাবজেক্ট, সাবা সিঙ্গুলার, এই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব দিয়েছি ইজ। আর প্লুরাল হলে কি করতাম? প্যারেন্টস তো প্লুরাল, এই অনুসারে হলে তো আমরা আর দিতাম, কিন্তু আর হবে না, সাবজেক্টটা সিঙ্গুলার। আমরা সামনে এগিয়ে যাই। ডিউরিং দিস ইয়ার্স দ্য এফার্টস অফ দিস ক্রাইম হ্যাভ বিন লাইকলি টু বি ডিভাস্টেটিং, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হয়েছে। তারপর দেখুন দ্য ফ্রাইট অফ রেপ, পাইরেট অ্যান্ড রবারি হ্যাজ কস্ট মেনি সিটিজেন্স টু ফ্লি দ্য টাউনস, অর্থাৎ ধর্ষণ, চুরিচামারি, ডাকাতি, এইগুলোর যে ভীতি, সেই ভীতি অনেক জনগণকে এই শহর ছাড়তে বাধ্য করেছে, অর্থাৎ ছাড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখুন এত বড় সাবজেক্ট এই রবারি পর্যন্ত, এই সাবজেক্টটা সিঙ্গুলার কিভাবে বুঝবেন? এই প্রিপজিশনের আগে দ্য ফ্রাইট সিঙ্গুলার রয়েছে, এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার, এই কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে, হ্যাজ হয়েছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার, যেটা সচরাচর কোথাও পাওয়া যায় না, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা অধিকাংশ স্টুডেন্টই বুঝতে পারে না। আপনি অবশ্যই টেকনিকটা নিশ্চয় অবলম্বন করতে পেরেছেন বা আয়ত্ত করতে পেরেছেন। কিভাবে বুঝবেন? বড় একটা সাবজেক্টের মধ্যে যদি দেখেন প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ রয়েছে, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ রয়েছে, অথবা অন্য কোনো ফ্রেজ রয়েছে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ওই ফ্রেজ বা প্রিপজিশনের আগেরটি হলো অরিজিনাল সাবজেক্ট, এই হিসেবে কিন্তু সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করতে হয়। আমরা সামনে এগিয়ে যাই। দেখুন সিঙ্গুলার সাবজেক্ট আপনি সব সময় ধরবেন এই শব্দগুলোকে, এনিবডি, এনিওয়ান, এভরিথিং, এনিথিং, ইজ, এইদার, এভরি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নেইদার, নোবডি, নান, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, হোয়াটএভার, হুএভার, এই ধরনের সাবজেক্ট যদি হয় কখনো, তাহলে ভাববেন অবশ্যই এইগুলো সিঙ্গুলার। যেমন দেখুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি, এনিথিং অফ দিস নভেলস, এরপর যদি বি দেওয়া থাকতো এখানে ভার্ব হিসেবে, তারপর ড্যাশ থাকতো, বি ঠিক করে উত্তর লিখতাম ইজ। অনেকে কিন্তু এখানে নভেলস প্লুরাল দেখে এখানে আর লিখবে প্লুরাল, না, সাবজেক্টটা সিঙ্গুলার। অফ দিস নভেলস কিন্তু প্লুরাল, কিন্তু লক্ষ্য করুন আগের সূত্রটা অ্যাপ্লাই করুন, এখানে এই বড় একটা সাবজেক্ট এনিথিং অফ দিস নভেলস এই পর্যন্ত সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে নিশ্চয়ই একটা প্রিপজিশন আছে, যেটা আমরা আগে নিয়মটা শিখে এসেছি। সুতরাং এই প্রিপজিশনের আগে যেটা থাকবে সেটাই হলো অরিজিনাল সাবজেক্ট, সুতরাং এনিথিং হলো অরিজিনাল সাবজেক্ট, সেটা সিঙ্গুলার, সুতরাং এখানে ইজ হয়েছে।
তারপরে দেখুন somebody has done this, somebody সিঙ্গুলার এই জন্য has হয়েছে, সিঙ্গুলার সিঙ্গুলার। each of the students is eligible for this post, প্রত্যেক স্টুডেন্টই এই পোস্টের জন্য উপযুক্ত। লক্ষ্য করুন স্টুডেন্টস দেখে অনেকে এখানে বি ভার্ব যদি দেওয়া থাকে তাহলে এখানে আর লিখে ফেলবে ভুলে। কেন? কারণ স্টুডেন্টস প্লুরাল এটা সে মনে করে না। এই সাবজেক্টটা সিঙ্গুলার কিভাবে বুঝলেন? ওই যে প্রিপজিশন অফ এর আগে ইজ সিঙ্গুলার আছে, এই কারণে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইজ সিঙ্গুলার ভার্ব হয়েছে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়। তারপর দেখুন নেইদার অফ দিস বুকস ইজ ওকে, ঠিক আগের গুলোর মতোই বুকস প্লুরাল, লাভ নাই, অপের আগে দেখুন সিঙ্গুলার নেইদার, সুতরাং এই জন্য সিঙ্গুলার ভার্ব হয়েছে। এরপরে আমরা দেখি 3 নম্বরে, অর্থাৎ এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। তবে মনে রাখতে হবে অল, এনি, এইদার ডট ডট, নেইদার ডট ডট নট, সাম, দ্য রেস্ট অথবা নো, নান, এইগুলোর অনেকগুলোই কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যায়, অনেকগুলোকে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। শুধু কোরিলেটিভ কনজাংশন যেগুলো রয়েছে অর্থাৎ ডাবল যেগুলো রয়েছে এইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, এগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এই যে অর অথবা নর, এটার পরের অংশ অনুসারে হলো ভার্ব বসাতে হয়, অর্থাৎ অর বা নরের পরেরটি হচ্ছে অরিজিনাল সাবজেক্ট, আর বাদ বাকি যা আছে সেইগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে অল, এনি, তারপর নান, নো, এইগুলোর পরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে, আর প্লুরাল নাউন হলে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। যেমন দেখুন নান অফ দ্য ফোর্সড মানি, মানি তো নন কাউন্টেবল অর্থাৎ সিঙ্গুলার, এই জন্য নানটা সিঙ্গুলার হয়ে গেছে, এই জন্য ভার্ব হয়ে গেছে ওয়াজ, অর্থাৎ এখানে বি থাকলে ওয়াজ আমরা লিখতাম, আমরা তাই লিখেছি। নান অফ দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাভ বিন সিলেক্টেড, এখানে যদি হ্যাভ বা হ্যাজ ব্র্যাকেটে থাকে আপনাকে উত্তর লিখতে হবে হ্যাভ। দেখুন কেন, অ্যাপ্লিক্যান্টস হলো কাউন্টেবল অর্থাৎ কোনো ব্যক্তি দরখাস্তকারী, এটা হলো প্লুরাল এবং সেটা কাউন্টেবল, আর কাউন্টেবল প্লুরাল বলেই তো নানটা এখানে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, এই কারণে নানের সাথে হ্যাভ হয়েছে। আর আগেরটা কিন্তু নান মানির জন্য হয়েছে, মানে হলো নন কাউন্টেবল অর্থাৎ সিঙ্গুলার, এই কারণে ওয়াজ হয়েছে। এইদার সুশান অর জেনি ইজ গোয়িং টু দ্য পার্টি টুনাইট, আমরা আগে বলেছিলাম এইদার ডট ডট অর এর ক্ষেত্রে বা নেইদার ডট ডট নরের ক্ষেত্রে অর বা নরের পরেরটি হলো সাবজেক্ট, এখানে জেনি হলো সাবজেক্ট, আগে কি হলো সেটা দেখার দরকার নেই, পরের পরে আছে জেনি, তাহলে জেনি সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইজ হয়েছে, ইজ গোয়িং টু দ্য পার্টি। আবার দেখুন নেইদার শোভেল নর হিজ প্যারেন্টস আর গোয়িং টু দ্য সি বিচ টুডে, এখানে নেইদার নরের ব্যবহারের ক্ষেত্রে দেখুন আগেরটার মতোই নরের পরে যেটা সেটাই হবে অরিজিনাল সাবজেক্ট, অর্থাৎ হিজ প্যারেন্টস কিন্তু প্লুরাল, এইটি হলো অরিজিনাল সাবজেক্ট, এই কারণে আর গোয়িং এরকম প্লুরাল ভার্ব হয়েছে। আমরা সামনে এগিয়ে যাই, ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার, এইটা অনেকে ভুল করে থাকে, সেন্টেন্সের শুরুতে হিয়ার বা দেয়ার যেটা থাকে সেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ ইন্ট্রোডাকশনে শুরুতে এটা থাকে, সে কিন্তু অরিজিনাল সাবজেক্টের দাবিদার না। মূলত এই হিয়ার বা দেয়ারের পরে যে ভার্বটি হয়, এই যে ভার্বটা হচ্ছে যে এই ভার্বটা কিন্তু হিয়ার বা দেয়ারের জন্য হয় নাই, বরং এই ভার্বের পরে যে নাউন বা নাউন ফ্রেজটা আছে সেটা অনুসারে হয়েছে, অর্থাৎ এই নাউন ফ্রেজটা যেটা হলো সেটা সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব বসাবেন, এই নাউন ফ্রেজটা প্লুরাল হলে এখানে প্লুরাল ভার্ব বসাবেন। যেমন দেখুন দেয়ার লিভ মাই ফ্রেন্ড সোনিয়া, তাহলে মাই ফ্রেন্ড সোনিয়া হচ্ছে ভার্বের পরের অংশটি যেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সুতরাং দেয়ার অনুসারে নয় বরং মাই ফ্রেন্ড সোনিয়া এই ভার্বের পরের অংশটি অনুসারে আমরা লিভস ব্যবহার করব এখানে। এবার দেখুন দেয়ার বি মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাস, দেখুন তো এই বি তো ঠিক করে লিখবেন এম ইজ আর ওয়াজ আর কিছু একটা লিখবেন, কিন্তু কিভাবে লিখবেন, দেয়ারের জন্য না, কখনই না, বরং এটার পরেরটা অনুসারে মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস এটা তো প্লুরাল মেনি স্টুডেন্টস, সুতরাং এই প্লুরাল বলেই তো আপনি দেয়ার আর লিখবেন, তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাস বা ইন দ্য ক্লাস। তারপরে দেখুন হিয়ার বি ইউর মোবাইল ফোন, ইউর মোবাইল ফোন থার্ড পারসন সিঙ্গুলার, ইউর মোবাইল ফোনের সাথে ইজ বসে, সুতরাং আমরা এখানে এই জন্য ইজ দেব, হিয়ার ইজ ইউর মোবাইল ফোন, এই হয় তোমার মোবাইল ফোন। তারপর দেখুন ইন এভরি কান্ট্রি দেয়ার রিমেইনস সাম ইনঅ্যাক্টিভ পিপল, প্রত্যেক দেশেই কিছু অকর্মণ্য লোক থাকে। এখন দেখুন দেয়ারের পরে যে রিমেইনস ভার্বটি আছে এটি কিন্তু দেয়ারের জন্য বসবে না, বরং ভার্বের পরের অংশটি অনুসারে হবে। সাম ইনঅ্যাক্টিভ পিপুল, পিপুল তো সবসময় প্লুরাল, পপুলেশন সিঙ্গুলার, তাহলে পিপুল প্লুরাল বলেই ভার্ব হবে কি প্লুরাল, রিমেইনস তো থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এটা হবে না, তাহলে রিমেইন হবে।
In every country there remain some inactive people. প্রত্যেক দেশেই কিছু অকর্মণ্য লোক থাকে। এতক্ষণ আমরা শিখলাম রিরাইটের সবচেয়ে প্রয়োজনীয় নিয়মগুলো। এখন আমরা যা শিখলাম সেটার উপর একটা ছোট পরীক্ষা দিয়ে আজকের টিউটোরিয়ালটি শেষ করব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. In cricket, ক্রিকেটের ক্ষেত্রে টেস্ট ম্যাচেস আর প্লেড ফর 5 days. টেস্ট ম্যাচ খেলা হয় 5 দিনের জন্য। এটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। কিভাবে বুঝতে পারলেন? এই যে বি ভার্ব রয়েছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার আধিক্য, অর্থাৎ 10টা ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় 5টা 6টা 7টা 8টা কখনো 9টা ফিল ইন দ্য গ্যাপস, 10টার মধ্যে 9টাই হলো ফিল ইন দ্য গ্যাপস প্যাসিভ ভয়েস থেকে থাকে। আচ্ছা, আমরা সামনে এগিয়ে যাই। ইচ অফ দ্য ম্যাচেস হ্যাভ 4 innings। দেখুন তো একটু আগে ব্যবহার করেছিলাম ইজ, এভরি, এগুলো থাকলে সিঙ্গুলার হয় আমরা জানি। তাহলে ইচ অফ দ্য ম্যাচেস, ম্যাচেস কিন্তু প্লুরাল, এইটা কিন্তু সাবজেক্ট না। এই সাবজেক্টের মধ্যে প্রিপোজিশন আছে অফ, অফের আগে কি আছে ইজ, ইজ হলো সিঙ্গুলার, সুতরাং টোটাল সাবজেক্টটা সিঙ্গুলার। ইচ অফ দ্য ম্যাচেস এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। কোনটা হবে? হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল। তাহলে কি হবে? এখানে অবশ্যই হ্যাজ হবে। হ্যাজ 4 innings। প্রত্যেকটা ম্যাচেরই 4টা ইনিংস থাকে। The team which scored more runs can win the match। এখানে লক্ষ্য করুন, অর্থটা বোঝাচ্ছে যেই টিমটি বেশি রান করে সেই টিমটি জিতে যায় ম্যাচে। তাহলে এখানে লক্ষ্য করুন, দ্য টিম এইটা সাবজেক্ট, হুইচ বলতে ওই টিমকেই বোঝাচ্ছে। দ্য টিম হুইচ স্কোরস মোর রানস, যেই টিমটি বেশি রান করে সে কি করে? ক্যান ওয়ান দ্য ম্যাচ। ক্যানের পরে তো জীবনেও ওয়ান হবে না, ওয়ান আসছে কোথা থেকে? উইন থেকে। উইন, ওয়ান, ওয়ান। উইন মানে জেতা, সেই দল জিতে যায়। তাহলে ক্যান হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আর আপনি গ্যাপের আগের শব্দটি দেখবেন, গ্যাপের আগের শব্দটি দেখলেই অনেক ক্ষেত্রেই একটা নিয়ম মনে এসে যাবে আপনার। অর্থাৎ এই গ্যাপের আগের শব্দ কি ছিল? ক্যান। ক্যান হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা তো জানি মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কি হবে? ক্যান উইন দ্য ম্যাচ, এখানে উইন হবে অবশ্যই, কারণ সেটা ভার্বের বেস ফর্ম। সামটাইমস when 4 innings are not complete, are not completed, প্যাসিভ ভয়েস। 4 innings তো নিজে নিজে কমপ্লিট হয় না, 4 innings কে কমপ্লিট করা হয় বা হয় না কাদের দ্বারা? প্লেয়ারদের দ্বারা, আম্পায়ারের দ্বারা ইত্যাদি। তাহলে আর নট কমপ্লিটেড প্যাসিভ ভয়েস। কিভাবে বুঝলেন? এখানে আর হলো বি ভার্ব দেওয়া আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ সেটা প্যাসিভ ভয়েস। দ্য ম্যাচ কনসিডার ড্র, ম্যাচ কি নিজে নিজেই ড্র কনসিডার করে? অর্থাৎ ম্যাচ হলো সাবজেক্ট, ড্র হলো ভার্ব। সাবজেক্টের কি ভার্বের কাজটা করার ক্ষমতা আছে? না, ম্যাচ নিজে নিজে কনসিডার করতে পারে না। ম্যাচকে ড্র কনসিডার করা হয় কার দ্বারা? জনগণের দ্বারা অথবা আম্পায়ারের দ্বারা বা কারো এরকম এক্সপার্ট দ্বারা। তাহলে কি হবে? প্যাসিভ ভয়েস দিয়ে করুন, দ্য ম্যাচ ইজ কনসিডার্ড, বি ভার্ব দিলাম আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিলাম। দ্য ম্যাচ ইজ কনসিডার্ড ড্র, ম্যাচকে ড্র হিসেবে গণ্য করা হয়। মেনি পিপল গো টু দ্য স্টেডিয়াম, অর্থাৎ অনেক জনগণই স্টেডিয়ামে গিয়ে কি করতে পারে? হোয়ার, যেখানে দ্য ম্যাচ ইজ বিং প্লেড, অর্থাৎ যেখানে ম্যাচটা খেলা হচ্ছে সেখানে সরাসরি গিয়ে মানুষ খেলা উপভোগ করতে পারে। ক্যান এনজয় লাইভ, এখানে লক্ষ্য করুন মেনি পিপল হলো সাবজেক্ট আর এইখানে ভার্ব ক্যান এনজয় লাইভ, তারা লাইভ সরাসরি খেলা দেখতে পারে। তাহলে মেনি পিপল এখানে সাবজেক্ট, ক্যান এনজয় ভার্ব, কিন্তু তাহলে আগে কিন্তু আর ভার্ব হবে না এখানে। তাহলে কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। মেনি পিপল গোয়িং টু দ্য স্টেডিয়াম, অনেক স্টেডিয়ামে গিয়া। হোয়ার দ্য ম্যাচ ইজ বিং প্লেড, যেখানে ম্যাচ সরাসরি খেলা হচ্ছে সেখানে গিয়া কি করে? ক্যান এনজয়, এই যে এখানে দেখুন ভার্ব আছে ক্যান এনজয় লাইভ, তারা সরাসরি খেলা উপভোগ করতে পারে। বাট it is sometimes difficult to get tickets, কিন্তু মাঝে মাঝে টিকিট পাওয়াটা অনেকটা কষ্টকর। ফর মানে এখানে যেহেতু, যেহেতু দে আর নট এক্সপেন্সিভ, এখানে বি ভার্বের জায়গা এম ইজ আর কোনটা দিবেন? প্রেজেন্ট টেন্স, তো দের সাথে অবশ্যই আর বসবে। দে আর নট এক্সপেন্সিভ, যেহেতু সেইগুলো অর্থাৎ ওই টিকিটগুলো বেশি দামি না, এই কারণে আগের ভাগেই বিক্রি হয়ে যায়। অ্যান্ড গেট সেল অফ ভেরি ফাস্ট, এবং সেইগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। আমরা ওই যে রিমেইন, গেট, ফিল এই শব্দগুলো দেখেছিলাম, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে গেট সোল্ড, এখানে সেলের পাস্ট পার্টিসিপল কি?
সোল্ড, আমরা সেই জন্য সোল্ড দিয়ে দিলাম। গেট সোল্ড অফ ভেরি ফাস্ট, সেই টিকিটগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। রানিং কমেন্টারিজ অফ দ্য মেসেজ আর রিলেড ওভার দ্য রেডিও, এই মেসেজ যে কমেন্টারিজ অর্থাৎ ধারাভাষ্য, সেটাকে নিজে নিজে রিলে করে না, ধারাভাষ্যগুলোকে রিলে করা হয় রেডিও দিয়ে। তাহলে এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, কারণ কমেন্টারিজ অফ দ্য মেসেজ, এই কমেন্টারিগুলো ধারাভাষ্যগুলো কিন্তু নিজে নিজে রিলে করে না, এটা করা হয়, এই কারণে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ বলেই সেটা প্যাসিভ ভয়েস হয়েছে। রিলেট ওভার দ্য রেডিও, রেডিওতে সেই ধারাভাষ্যগুলো প্রচার করা হয় উইথ গ্রেট ইনথিউজিয়াজম, ইনথিউজিয়াজম হচ্ছে উৎসাহ উদ্দীপনা, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেই ধারাভাষ্যগুলোকে রেডিওতে প্রচার করা হয়। দ্য গেম ইজ ফুল অফ সাসপেন্স অ্যান্ড এক্সাইটমেন্ট, গেম হচ্ছে সাসপেন্স এবং এক্সাইটমেন্টে ভরপুর। আমরা পরবর্তীতে এরকম এই রিরাইট অথবা রাইট ফর্ম অফ ভার্বের উপর অনেকগুলো এক্সারসাইজ নিয়ে আমরা উপস্থিত হব, সেগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় আপনাদের রিরাইটে আর কোনো সমস্যা হবে না। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কি দরকার তা জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটা আছে তাতে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।